সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব। আশা করি খুব চমৎকারভাবে আমরা এই বিষয়টি আলোচনা করব। তাহলে আলোচনার বিষয় উপসর্গ। তাহলে উপসর্গ মানে কি? উপ থেকেই বোঝা যাচ্ছে, উপ মানে কি? সামনে। তার মানে উপসর্গ, উপসর্গের উপ থেকে আমরা বুঝতেছি উপ মানে হচ্ছে আগে বা পূর্বে। তার মানে উপসর্গ আর স দিয়ে আমরা মনে রাখতে পারি। এই উপ দিয়ে আগে বা পূর্বে মনে রাখলাম, আর স দিয়ে মনে রাখবো শব্দ, অর্থাৎ শব্দের পূর্বে বসে, সেটি হচ্ছে উপসর্গ, এক কথায় যদি আমরা বলি। আর ইংরেজিতে যাকে বলা হয় প্রিফিক্স। ইংরেজিতে কি? প্রিফিক্স। তো উপসর্গ জিনিসটা বুঝলাম যে উপসর্গ শব্দের আগে বসে। এখন শব্দের আগে বসে তাহলে বিষয়টা কি? তাহলে দেখি, যে সকল অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদ রূপে কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে খুব চমৎকার একটা বিষয় শিখলাম যে এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। তাহলে এগুলো কি? এগুলো এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। অব্যয় আমরা জানি যার কোনো অর্থ নেই। তাহলে এগুলোর অর্থ নেই, এরকম অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদ রূপে কোনো বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের আগে বসে একটি অর্থের পরিবর্তন সাধন করে, তাকেই উপসর্গ বলে। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। তাহলে প্রথমে আমরা শিখে ফেললাম যে উপসর্গই বলে দিল উপসর্গ কোথায় বসে। উপ মানে সামনে বা পূর্বে, আর স দিয়ে আমরা মানে শব্দ, শব্দের সামনে বসে। এবার শব্দের সামনে বসে এবার বুঝলাম যে এরা এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ, যাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন করতে পারে। তাহলে এটি হচ্ছে আমাদের উপসর্গ। এক কথায় এগুলো হচ্ছে এক ধরনের কি? অব্যয়মূলক শব্দাংশ। যেমন ধরেন, পোর কোনো অর্থ আছে নাই, উপ এর কোনো অর্থ আছে নাই, আ এর কোনো অর্থ আছে, বি এর কোনো অর্থ আছে, সম এর কোনো অর্থ আছে নাই। যেহেতু এদের কোনো অর্থ নেই, প্র, উপ, আ, বি, এগুলো হচ্ছে এক ধরনের অব্যয় সূচক শব্দাংশ। তার মানে এক কথায় এগুলো হচ্ছে এক ধরনের অব্যয় যাদের কোনো অর্থ নেই, কিন্তু এরা কি করে? শব্দের পূর্বে বসে। যেমন হার একটা শব্দ, এই হার শব্দের পূর্বে বসে দেখেন এরা বিভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন প্র এর অর্থ নেই, কিন্তু হারের পূর্বে বসে প্রহার, প্রহার মানে মারা। তার মানে দেখছেন যে প্রর এর অর্থ না থাকলেও হারের পূর্বে বসে এর অর্থ নিয়ে আসলো, প্রহার, প্রহার মানে মারা। উপ এর অর্থ নেই, কিন্তু হারের পূর্বে বসে উপহার, উপহার মানে উপঢৌকন, তার মানে হারের পূর্বে বসে একটা অর্থ দিয়ে দিল। এই কারণে এরা হচ্ছে এক ধরনের অব্যয়মূলক শব্দাংশ, শব্দের পূর্বে বসে। এদের নিজস্ব অর্থ না থাকলেও যে শব্দটার সামনে বসে সেই শব্দটার একটা নতুন অর্থ প্রদান দিতে পারে। যেমন হার, আ হার, বিহার। তাহলে হারের পূর্বে বি যখন বলতেছে বিহার, সম যখন বসতেছে সংহার, উদ যখন বসতেছে উদ্ধার। তার মানে শব্দের পূর্বে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতেছে। শব্দ কিন্তু একটাই হার, কিন্তু এই হারের পূর্বে ভিন্ন ভিন্ন উপসর্গ বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতেছে। তাহলে আমরা চমৎকারভাবে শিখে ফেললাম যে উপসর্গ এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ, যাদের নিজস্ব অর্থ নেই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দটার নতুন নতুন অর্থ প্রদান করতে পারে। এই যে উপসর্গ তিন প্রকার। তাহলে উপসর্গ কত প্রকার? তিন প্রকার। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গ কত প্রকার? উপসর্গ তিন প্রকার। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গ কত প্রকার যদি আসে? তাহলে উপসর্গ তিন প্রকার। এবার যদি বাংলা উপসর্গ আসে, বাংলা উপসর্গ কিন্তু 21টি, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। এটা একটা মনে রাখার সহজ কৌশল শিখে দিই। বাংলা উপসর্গ যে 21টি। এখন বাংলা আমাদের ভাষা 21শে ফেব্রুয়ারি, ঠিক না? ভাষা মাস 21শে ফেব্রুয়ারি, তাহলে 21 দিয়ে আমরা মনে রাখবো বাংলা উপসর্গ 21টি। তৎসম হচ্ছে সংস্কৃত যেগুলো, সেগুলো হচ্ছে 20টি। এগুলো উলট পালট হয় অনেক সময়, আশা করি হবে না। এখন দেখেন এই যে এমসিকিউ গুলো আপনারা এখন পারার কথা, এগুলো দেখবেন যেগুলো বিশেষ পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষায় আসছে। যেমন উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? 100% অব্যয়, কারণ এর কোনো অর্থ নেই। এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ, এদের অর্থ নেই, এই জন্য এটা কি জাতীয় শব্দাংশ? অব্যয় জাতীয় শব্দাংশ। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থ প্রদান করে তাকে কি বলে? অবশ্যই উপসর্গ বলে, কারণ নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের পূর্বে বসলে নতুন নতুন অর্থ প্রদান করে। যেমন উপহার, সংহার, এরকম। আমরা আহার, একটা শব্দ হার ছিল, হারের পূর্বে আমরা যখন প্র দিছি তখন একটা অর্থ যে প্রহার, বি দিছি বিহার, সম দিছি সংহার, আ দিছি আহার, ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতেছে। কোনটি শব্দের আগে বসে? অবশ্যই শব্দের আগে বসে উপসর্গ। উপসর্গ নিজেই বলেছে উপ মানে কি? পূর্বে, আর স মানে কি? শব্দ, শব্দের পূর্বে বসে, সেটি হচ্ছে উপসর্গ। আচ্ছা, এগুলো আপনি এইভাবে প্র্যাকটিস করলে আপনি পাবেন। মাতৃভাষা বইটিতে এগুলো দেওয়া আছে, এমসিকিউগুলো, এগুলো প্রত্যেকটাই প্র্যাকটিস করবেন, করলে দেখা যাবে সবগুলোই পাচ্ছেন। এবার আসেন, এই যে খাঁটি বাংলা উপসর্গ আমরা শিখে ফেলছি অলরেডি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে মোট আমাদের 21টি। কীভাবে? 21শে ফেব্রুয়ারি মনে রাখবো। 21শে ফেব্রুয়ারি মানে বাংলা মাস, আমাদের ভাষার মাস, এই দিক থেকে আমরা মনে রাখবো বাংলা উপসর্গ 21টি। কারণ এই 21টি উপসর্গ কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখন আপনি কীভাবে মনে রাখবেন, ঠিক না? আমরা চমৎকার একটি গল্পের মাধ্যমে শিখতে চাই। আমি 2-1বার রিডিং বলবো, দেখবেন যে প্রত্যেকেরই এটা একবারে খুব সহজ করে মুখস্থ হয়ে যাবে। দেখুন, সুজন এবং ইতি শুভ বিবাহ, এটার মাধ্যমে একটা গল্প বানাবো। গল্পটা দেখেন কি? অজপাড়ার আনমনা কুচরিত্রের সুমন ছেলেটি অয়া পড়তে পারে না। তাহলে দেখেন, আমরা সুমন একটা ছেলে, এর পরিচয় পেলাম কি? এ হচ্ছে অজপাড়ার প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলে। কেমন ছেলেটা? আনমনা এবং কুচরিত্রে।
তার মানে অজপাড়ার আনমনা কুচরিত্রের সুমন ছেলেটি কি অওয়া পড়তে পারেন। অওয়া মানে প্রাথমিক জ্ঞানও নেই। তাহলে কি মুখস্থ করতে হবে? জাস্ট বলবেন যে ছেলেটির নাম কি? সুমন। সুমনের বাসা কোথায়? অজপাড়ায়। সে কেমন চরিত্রের? আনমনা এবং কুচরিত্রের। এই কারণে সে কি জানে না? অওয়া পড়তে পারে, মতো পড়াশোনা জানে না। তাহলে আমাদের এখান থেকে 6টা উপসর্গ বের হয়ে গেল, অজ, আন, কু, সু, অ এবং আ। তাহলে সুজনের পরিচয় পেলাম। এবার ধরেন আমরা সিনেমার নায়ক হচ্ছে সুজন বা সুমন, আর নায়িকার নাম হচ্ছে ইতি। তাহলে ইতির পরিচয় আমরা নিই। ইতি হচ্ছে অঘারামের মেয়ে। ইতির পরিচয় কি? অঘারামের অনাদর মেয়ে। এই সুমন কি করলো? অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করে। তাহলে খুবই সহজ, যে অজপরাণ আনমনা কুচরিত্রের সুজন ছেলেটি অওয়া পড়তে পারে না, কিন্তু অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করলো। এখন দেখেন সিনেমায় কি হয়, মাঝখানে একটা ট্র্যাজেডি হয়। ট্র্যাজেডি কি? তাদেরকে বাড়ি থেকে বের করে দিল। যখন সে কি সম্পর্ক করে কদমতলায় বিয়ে করলো, মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিল। তখন এরা অন্য জায়গায় বসবাস শুরু করলো। অনেকদিন হয়ে গেল, সিনেমার এমনকি মীমাংসা আসতে হবে। মীমাংসা কিভাবে হচ্ছে দেখেন, মেয়ের মা তার বাবাকে বলতেছে, না তুমি এটা মিলন করে দাও। তখন মিলন হয় কিভাবে? একদিন ছেলেটির বাবা 49 দিন পর ছেলেটির বাবা আবডাল ভেঙে ভর দুপুরে পাতিল লেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আর চোখে তাকায়নি। আর চোখে মানে বাঁকা চোখে তাকায়নি। তার মানে কি হলো? বাড়ি থেকে বের করে দিল। দেওয়ার পরে অনেকদিন পর ছেলেটির বাবা কি করলো? 49 দিন পর, 49 দিন যখন কেটে গেল, 49 দিন পর একদিন ছেলেটির বাবা আবডাল মানে মগডাল মানে উঁচু ডাল, এই আবডাল ভেঙে ভর দুপুর বেলা কি পারাইলো? পাতিল লেবু নিয়ে পারিল। পাতিল লেবু নিয়ে হাজির হলে মেয়েটির দিকে আর চোখে তাকায়নি। তাহলে দেখেন কত চমৎকার ভাবে আমরা এই গোষ্ঠী উপসর্গ বের করছি। জাস্ট আপনি গল্প করে পড়বেন, পড়ার পরে উপসর্গগুলো দেখে দেখে বলবেন। দেখেন আবার বলছি, অজপরার আমনা কুচরিত্রের সুজন ছেলেটি অওয়া পড়তে পারত না। অঘারামের অনাদর মেয়ে ইতির সাথে সম্পর্ক করে কদমতলায় বিয়ে করে। 49 দিন পর আব ডাল ভেঙে ভর দুপুরে পাতিল লেবু নিয়ে হাজির হলে বৌমার দিকে বা মেয়েটির দিকে আর চোখে তাকায়নি। তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। তারপর কোনটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এগুলো অজ অর্থ হচ্ছে নিতান্ত বা মন্দ, অজ পড়া অজমূর্খ। আন না বা বিক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে, না। আন করা বিক্ষিপ্ত অর্থে আনচান, আনমনা। জাস্ট এগুলো কয়েকবার রিডিং পড়বেন, দেখবেন কোনটা কি অর্থে ব্যবহার হয়েছে এবং উদাহরণগুলো আছে, পড়লে দেখবেন যে খুব চমৎকারভাবে আপনি বলতে পারবেন। যেমন সু, উত্তম। সু মানে উত্তম, আমরা সবাই জানি। সুদিন, সুনাম। তাহলে আমরা সুরটা কি অর্থে ব্যবহার করতেছি? উত্তম অর্থে ব্যবহার করতেছি। অটা নিন্দিত অর্থে, অকজ, অপয়া, অকাজ। অভাব অর্থে অচিন, অচেনা, অমিল। এগুলো জাস্ট 2-3বার রিডিং পড়লে দেখবেন যে এগুলো চমৎকারভাবে আমরা পেয়ে গেছেন। যাই হোক, আমরা খাঁটি বাংলা উপসর্গগুলো পাইলাম। এগুলোই পরীক্ষা আসে, জাস্ট এই যে পরীক্ষায় আসে 13 নম্বর প্রশ্নটা। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? অবশ্যই 21টি। আমরা শিখে ফেলছি। 21 ফেব্রুয়ারি আমাদের বাংলার মাস। তাহলে বাংলা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আমাদের 21টি। বাংলা উপসর্গ কয়টি? 100% 21টি। বাংলা উপসর্গের উদাহরণ কোনগুলো? তাহলে যে অঘারাম, অজ, পাতিল লেবু নিয়ে আসছে। অঘারামের মেয়ে ছিল, অজপাড়ার মেয়ে ছিল, অজপাড়ার ছেলে ছিল, আর ছেলেটির বাবা আবডাল ভেঙে পাতিল লেবু নিয়ে হাজির হয়েছে। তার মানে এগুলি হচ্ছে আমাদের গল্পটা মনে থাকলে আপনি এগুলো পারবেন তখন। তো জাস্ট এগুলো পারবেন। এবার আসেন আমরা চলে যাই, এগুলো সব এমসিকিউ, এগুলো মাতৃভাষা বইয়ে দেওয়া রয়েছে। এগুলো সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন সবগুলোই পারতেছেন। এবার দেখেন আমরা তৎসম উপসর্গ যে 20টি, এটা এখন মনে রাখবো। দেখুন এটা একটা চমৎকার কৌশলের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। আমরা এখন তৎসম উপসর্গ সংস্কৃত উপসর্গ যে 20টি রয়েছে সেগুলো আমরা মনে রাখতে চাই এই গল্পটির মাধ্যমে। অনু মেয়েটি অভি এবং অপিকে বলল। তাহলে অনু এবং অভি, এই অনু নামের একটা মেয়ে এবং অভি নামের একটা ছেলে অপিকে বলল। তাহলে এই দুইজন বন্ধু অভিকে বলল, কি বলল? যে পরাজিত অতীশ অধিকারী সুমন ও সমাদের পরিবারের বিষয় সম্পত্তি গ্রহণ করেনি। দেখুন চমৎকার একটি কথা। অনু এবং অভি এই দুজন বন্ধু তার আরেক বন্ধু অভিকে বলল যে পরাজিত অতীশ অধিকারী কোনো কারণে যুদ্ধে সে পরাজিত হয়েছে। এই পরাজিত অতীশ অধিকারী কি করছে? তাহলে লোকটার নাম কি? অতীশ অধিকারী। কি হয়েছে? পরাজিত হয়েছে। এই পরাজিত অতীশ অধিকারী সুমন এবং সমাদের পরিবারের বিষয় সম্পত্তি সে গ্রহণ করেনি। তাহলে দেখেন কত চমৎকার কথা। যেহেতু গ্রহণ করেনি, এই কারণে সে প্রতিদিন প্রভাত বেলা দূর প্রান্তে যায়, যেখানে নিরালা, যেখানে কোনো লোকালয় নাই, এরকম নিরালায় জায়গায় অবশ্যই অপরাজিতা ফুল দিয়ে উপাসনা করে উৎসবে আনন্দে মেতে ওঠে। যে আমার সহায় সম্পত্তি আমার প্রয়োজন নেই, আমি ঈশ্বরের উপাসনা করে উৎসবে আনন্দে আমি মেতে উঠবো। দেখেন জাস্ট এটা আপনি জাস্ট এইভাবে বলবেন, তাহলে হয়ে যাবে। দেখেন আমরা অনু এবং অভি এই দুইজন বন্ধু অভি নামের আরেক বন্ধুকে বলল, অনু এবং অভি অভিকে বলল পরাজিত অতীশ অধিকারী সুমন এবং সমাদের পরিবারের বিষয় সম্পত্তি গ্রহণ করেনি, তাই সে প্রতিদিন প্রভাতে দূর প্রান্তে গিয়ে নিরালায় অবশ্যই অপরাজিতা ফুল দিয়ে উপাসনা করে উৎসবে এবং আনন্দে মেতে ওঠে।
দেখেন কত চমৎকারভাবে আমি গল্পটি একবার বলছি, আর আপনি যে উপসর্গগুলো ধরে ধরে এভাবে বলবেন। অনু অভিকে বলল, অনু এবং অভিকে বলল, পরাজিত অতীশ অধিকারী সুমন এবং সমাজের পরিবারের বিষয় সম্পত্তি গ্রহণ করেনি। প্রতিদিন প্রভাতে দূর প্রান্তে নিরালয় অবশ্যই অপরাজিতা ফুল দিয়ে উপাসনা করে উৎসব এবং আনন্দে মেতে ওঠে। জাস্ট 2-3 বার রিডিং পড়লে আপনি দেখুন চমৎকারভাবে এই 20টি উপসর্গ আপনি খুব সহজে বলতে পারতেছেন। তারপরে এগুলো কোনটা কি অর্থে ব্যবহার হয়েছে? অনু পঞ্চায়েত অর্থে ব্যবহার হতে পারে, সাদৃশ্য অর্থে পুনঃ অর্থে ব্যবহার হতে পারে, অনুকূল অর্থে ব্যবহার হতে পারে, অনুশোচনা, অনুবাদ, সাদৃশ্য। অনুবাদ কি? একটা জিনিসের তো সাদৃশ্য, ঠিক না? আমরা অনুবাদ করি, ইংরেজির বাংলা অনুবাদ করি, সেটা তো সাদৃশ্য, এটা অনুরূপ, অনুকার, একই রকম জিনিস এগুলো। জাস্ট এগুলো একবার 2-3 বার রিডিং পড়বেন, দেখবেন যে এগুলো পারবেন। আচ্ছা, যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এগুলো আলাদা করে একটা করে ক্লাস নেব, যে এগুলো ব্যাখ্যা দিয়ে দিব। আশা করি পড়লে এগুলো খুব একটা কঠিন না, কোনটা কি অর্থে ব্যবহার হয় রিডিং পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপরে কি এইখানকার এমসিকিউগুলো ওই একই রকম করে এমসিকিউগুলো আছে, যে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে আমাদের 20টি। খাঁটি বাংলা 21টি, তৎসম হচ্ছে 20টি। যে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত তৎসম উপসর্গের সংখ্যা কয়টি? অবশ্যই 20টি। প্রতিদিনের প্রতীক কি অর্থে ব্যবহৃত হয়েছে নাকি? প্রতিদিনের প্রতি কোন উপসর্গ? আমরা জানি প্রতিদিন প্রভাতে দূর প্রান্তে অবশ্যই অপরাজিতা ফুল দিয়ে উৎসবে আনন্দে মেতে ওঠে। এটা কোন গল্পের মধ্যে? অবশ্যই সংস্কৃত গল্পের মধ্যে। কি? অপমান অপরাজিতা ফুল, তার মানে অবশ্যই এটা সংস্কৃত উপসর্গ কোনটি? অবশ্যই নি। তা যাই হোক, এগুলো পারবেন, এই এমসিকিউগুলো আপনি প্র্যাকটিস করলে আপনারা পারবেন। এগুলো সব মাতৃভাষা বইয়ে দেওয়া আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া রয়েছে। আমাদের মাতৃভাষা বইটি গল্প সাথে সাথে প্রচুর পরিমাণ প্র্যাকটিস, দেখেন কতগুলো এমসিকিউ দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ, আমরা আগামীকাল নিয়ে কথা বলবো। আর আরেকটি বিষয় আমরা শুধু মনে রাখবো, আমাদের 4টি উপসর্গ আছে, 4টি উপসর্গ রয়েছে, যে 4টি খাঁটি বাংলাও রয়েছে প্লাস তৎসম্মত রয়েছে, অর্থাৎ খাঁটি বাংলাও তো রয়েছে এবং তৎসম্মত এই 4টি উপসর্গ রয়েছে। এই 4টি উপসর্গ আমরা মনে রাখবো। সু, আ, নি, বি। এক মেয়ে তার বাবাকে বলতেছে, বাবা আমার জন্য সু আনিবি। সু মানে জুতা, আমার জন্য সু মানে জুতা আনিবি। এই সু আনিবি এটা মনে রাখলে আমরা 4টা উপসর্গ পাবো। পরীক্ষা আসে যে কোন 4টি উপসর্গ খাঁটি বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে এই 4 একই রকম কয়টি উপসর্গ পাওয়া যায়? তাহলে হবে 4টি উপসর্গ পাওয়া যায়। সেই 4টি উপসর্গ কি? সু আনিবি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো আমাদের উপসর্গের একটা আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। এগুলো মনে রাখলে আপনি খুব সহজ করে যে কোনো পরীক্ষায় উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি সমাধান করতে পারবেন। আর এরপরে আমরা বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।